রাস্তাঘাটে অনেক পাগল অনেক কিছু চেঁচামেচি করতে থাকে, সেগুলো নিয়ে আমরা শুধু সারাক্ষণ কমেন্ট করতে থাকি, আমাদের কাজ কে করে দিয়ে যাবে? কিন্তু তিনি তো আপনার নির্বাচনের প্রতিদ্বন্দ্বী। এবং যেটা সত্যি কথা ভাই, আমিও আপনার সাথে দ্বিমত পোষণ করি, মানে ইন দ্য সেন্স যে আপনার সাথে একমত পোষণ করে ওই যে পারচেজ ডিসিশনের সাথে দ্বিমত পোষণ করি। প্রিয় দর্শক, ডয়চে ভেলের বন কার্যালয় থেকে স্বাগত জানাচ্ছি আমি আরাফাতুল ইসলাম। আজ আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা ১৩ আসন থেকে নির্বাচনে জয়ী ববি হাজ্জাজ। বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন তিনি এবং বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। জনাব ববি হাজ্জাজ, ডয়চে ভেলে থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আরাফাত, এবং আসসালামু আলাইকুম। শুরুতেই আপনার কাছে আপনার আসন নিয়ে আমরা একটু প্রশ্ন করতে চাই যে আপনার আসনে যে প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন, বাংলাদেশ দুঃখিত, বাংলাদেশ খেলাফতি মজলিসের আমির মাওলানা মামুনুল হক, তিনি মন্তব্য করেছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরিকল্পিতভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে এবং তিনি এটাও দাবি করেছেন যে ভোট চুরি ইঞ্জিনিয়ারিং করে তার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে এবং তার আসনে সেই ইঞ্জিনিয়ারিংয়ে সেনাবাহিনী নেতৃত্ব দিয়েছে, এটা তার অভিযোগ। এই বিষয়ে আপনার কোনো বক্তব্য কি রয়েছে? আমি খুব ছোট করে বলি, যেহেতু নির্বাচন হয়ে গেছে, ২ মাস হয়ে গেছে এবং এগুলো নিয়ে আসলে এখন আর আলোচনার আ কোনো কারণ আমি দেখি না। বাট তবুও আপনি যেহেতু উত্থাপন করলেন, আ কয়েকটা কেন্দ্রে যেখানেই ভোট নিয়ে আ প্রশ্ন উঠেছে, সেই কেন্দ্রগুলোতে আ আমার প্রতিপক্ষ যার কথা বলছেন, তার বাহিনী দখল করতে চেষ্টা করেছিল। এরকম কিছু জায়গার ভিডিও অনেক বেরিয়েছে। either way জনগণের ভার্ডিক্ট চলে এসেছে। তাও আজকে না, ২ মাসের বেশি হয়ে গেছে এবং এখন আমরা সরকার পরিচালনার দায়িত্ব নিয়ে কাজ করছি। কিন্তু তিনি তো তার অভিযোগ মানে করেই যাচ্ছেন এবং তিনি যেটা বলতে চাচ্ছেন যে সে করে আপনাদের যেতেই দুজনের। পারেন। রাস্তাঘাটে অনেক পাগল অনেক কিছু চেঁচামেচি করতে থাকে, সেগুলো নিয়ে আমরা শুধু সারাক্ষণ কমেন্ট করতে থাকি, আমাদের কাজ কে করে দিয়ে যাবে? কিন্তু তিনি তো আপনার নির্বাচনের প্রতিদ্বন্দ্বী আসলে, এবং তিনি যেটা বলতে চাচ্ছেন যে মাত্র ২,৩২০ ভোটের ব্যবধানে আপনাদের মধ্যে জয় পরাজয় নির্ধারিত হয়েছে এবং তার যেটা অভিযোগ যে ২,৩০০ ভোট যেগুলো বাতিল করা হয়েছে ওই আসনে, সেগুলো আসলে তার নিজের ছিল এবং তিনি নির্বাচন কমিশনেও এটা অভিযোগ করেছেন। তো এগেইন আপনি মানে আপনার সাথে ইন্টারভিউতেও আপনি যদি সেম জিনিসটা রিপিট করতে থাকেন, তাহলে ইন্টারভিউটাও আসলে একটু ওয়েস্ট অফ টাইম হয়ে যায়। কারণ এই প্রত্যেকটা জিনিস আ একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হয়েছে, পর্যালোচনা করা হয়েছে এবং সত্যিকারের বেশিরভাগ ভোট যেগুলো কাউন্ট করা হয়নি, সেগুলো ধানের শীষের মার্কার আশেপাশে ছিল, কিন্তু ঠিকভাবে ধানের শীষের মার্কার উপরে পড়েনি। সো জোরাজুরি করলে যেই ভোটগুলো আসলে কাউন্ট করা যায়নি, ঠিকভাবে পড়েনি বলে, সেটার মানে ভাস্ট মেজরিটি অংশ ধানের শীষের মার্কার ভোট হয়তো ছিল। বাট সেটা নিয়ে আমরা আর আলোচনা করার প্রয়োজন দেখি না। কারণ জনগণের ভার্ডিক্ট চলে এসেছে। কিন্তু আপনি তো ধরেন নির্বাচনের ১০ দিন পর ২২ ফেব্রুয়ারি বলেছিলেন যে আপনি মামলা করবেন মামুনুল হকের বিরুদ্ধে। অভিযোগ হচ্ছে নির্বাচনের এটা কেন্দ্র দখল ও ভুল বিএনপি কথা। নেতাকর্মীদের উপর এই হামলা। কথা না, ভুল কথা। আমি যেটা বলেছিলাম, আবার আপনার জন্য আবার ব্যাখ্যা দিচ্ছি। আমি যেটা বলেছিলাম যে, যেসব নেতা-কর্মীর উপরে হামলা হয়েছে, তারা মামলা করতে চাইলে তাদের পুরোপুরি সহযোগিতা আমি করব এই মামলাগুলো করবার জন্য। কারণ অনেককে গুরুতরভাবে আহত করা হয়েছে এবং একজনের প্রাণহানিও হয়েছে। এবং তারপরে কি সেই পরিবারগুলো যারা হামলায় আহত হয়েছেন বা যার প্রাণহানি হয়েছে তারা কি মামলা করেছেন? দ্বারা তারা প্রতিকার খুঁজছেন। কিছু জায়গায় প্রতিকারে আমিও সহযোগিতা করেছি। কিছু জায়গায় তাদেরকে আর্থিকভাবে বা অনেকভাবে আমরা সহযোগিতা করতে চেষ্টা করেছি। কারণ এই ফ্যামিলিগুলো অনেকভাবেই, অনেকেই স্পেশালি একটা ফ্যামিলি যারা যেখানে প্রাণহানি হয়েছে, আ তাদের পাশেও আমরা দাঁড়াতে চেষ্টা করছি সবসময়। কিন্তু সেই যাদের কথা আপনি বলছেন তারা কোনো মামলা করেনি, আপনার জানা মতে? সেটা তো তাদের উপরে, আমি তো আর ফলো আপ করিনি। তবে আচ্ছা। অনেকগুলো জিডি বোধহয় ফাইলড হয়েছে। আচ্ছা, আরেকটি ওকে। বিষয়ে আসি আরকি। আপনার মানে আপনার তো সংসদে ২/৩ বেশি আসন নিয়ে বিএনপি রয়েছে এবং আপনি তার একটি অংশ, এই সরকারের একজন প্রতিমন্ত্রী। তো অ্যা ইদানিং খুবই বিতর্ক হচ্ছে, মানে নির্বাচন তো শেষ, তারপরেও যে বিতর্ক চলছেই সেটা হচ্ছে জুলাই সনদ এবং বিএনপি। তো এখানে একটা বিষয় আসে যে হুম। মানে নির্বাচনের পর সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপির সংসদ সদস্যরা, স্বাভাবিকভাবে আপনিও নেননি। তো নির্বাচনের আগে অবশ্য বিএনপি কি এরকম কিছু জানায়নি বা আপনারা কি তো এরকম কিছু জানাননি যে আসলে নির্বাচন এর পর সংবিধান সংস্কার পরিষদের শপথ আপনারা নিবেন না? এটা এরকম কোনো কি সিদ্ধান্ত আপনাদের নির্বাচনের আগে ছিল, না এটা নির্বাচনের পরেই নেওয়া হয়েছিল?
দেখেন, এই ধরনের শপথের সিদ্ধান্ত মানে শপথের সিদ্ধান্ত পরের কথা। এই ধরনের একটা শপথ হবে, সেই ধরনের একটা ক্রিয়েশনই যদি বলেন সেটাই অনেক পরে হয়েছে। সো আ আমরা সরকারি দল বা জোটের পক্ষ থেকে কি ডিসিশন সেটা তার প্রেক্ষিতেই পরে এসেছে। আমরা সকলেই সরকারি জোটের দলের সকলেই প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা ওই আ কমিশনে যে আলোচনাগুলো হয়েছিল, যে জিনিসগুলো বাস্তবায়ন করবার জন্য আমরা সকলের দলের পক্ষ থেকে আমরা তখন সম্মতি দিয়েছিলাম। আমাদের সম্মতি দেয়া বিষয়গুলো জনগণ আমাদেরকে ভোট দিয়ে ম্যান্ডেট দিয়েছে ওই সম্মতি দেওয়ার বিষয়গুলো বাস্তবায়ন করবার। তো সম্মতি দেওয়ার বিষয়গুলো আমরা পরিষ্কারভাবে বাস্তবায়ন করব। বাকি সবকিছুর লিগ্যাল এক্সপ্লেনেশন কিন্তু, কারণ আমি আইন মন্ত্রণালয়ের দায়িত্বে নেই। লিগ্যাল এক্সপ্লেনেশন বারংবার করে মাননীয় আইনমন্ত্রী সরকারের পক্ষ থেকে দিয়েছেন। সো এটা রিলেটেড আপনার আরো লম্বা আলোচনা যদি করতে হয় তাহলে সেটার দায়িত্বে যে আছেন আইনমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রীর সাথে আপনার আলোচনা করতে হবে। জি, খুবই চমৎকার আপনি বলেছেন। কিন্তু আমরা সংসদে দেখি আসলে স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে আরো বেশি মতামত দিচ্ছেন আইন বিষয়ে, জুলাই সনদ নিয়ে, এবং আপনি নিজেও তো এই যে ঐক্যমত্য কমিশনে আলোচনার কথা বললেন, সেই আলোচনাতে তো আপনাকেও দেখা গেছে মাঝে মাঝে যে আপনিও সেই আলোচনায় অংশ নিচ্ছেন, বা জুলাই সনদ নিয়ে তো না, না, আপনার আমরা আগ্রহ জায়গা আমরা রয়েছে। সকলে দেখেন, আমরা সকলেই চাই যে, কারণ এখানে মানে এখন আপনি কান টানলে মাথা আসে টাইপের একটা কথা বলি, যে জুলাই আমাদের সকলের ছিল। আমাদের সকলের। কোনো একটা গোষ্ঠী, একটা গ্রুপ, একটা দলের না। সকলের ছিল। এবং সেই সকলের ভেতরে অনেক মতভেদও ছিল এবং আছে, আগামীতেও থাকবে। এই মতভেদগুলো কেউ যদি বলে যে তাদের মতামত যেটা, সেটাই জুলাইয়ের মতামত, তাহলে আমি পরিষ্কার ভাষায় বলব যে এর থেকে আর বেশি ভুল চিন্তা বা ভ্রান্ত ধারণা হতে পারে না। বাকিটা নির্বাচনে জনগণ যে ম্যান্ডেট দিয়েছে, কারণ ঐক্যমত্য কমিশনে সবাই আমরা আলোচনায় বসেছি। অনেকেই ভিন্ন জিনিসে আ আ কনসেন্ট দিয়েছি বা অ্যাসেন্ট দিয়েছি। তো যারা যেই বিষয়ে অ্যাসেন্ট দিয়েছে, তার ভিত্তিতে কিন্তু আমরা নির্বাচনে গেছি। এবং নির্বাচনে জনগণ ২ টো জিনিস বলেছে। কারণ ২ টো জিনিসের নির্বাচন হচ্ছে। একটা প্লেবিসাইট হয়েছে, মানে রেফারেন্ডাম। রেফারেন্ডামে বলেছে, হ্যাঁ, ওই যে জুলাই সনদ, যে ওই যে আপনারা যে আ আপনার ঐক্যমত্য কমিশনে যে আলোচনাগুলো করেছিলেন, আমরা ওটাকে জনগণ হিসেবে স্যাংশন দিচ্ছি। ওটা স্যাংশনড। আর দ্বিতীয়ত হলো মার্কায় ভোট দেওয়া হয়েছে। মার্কায় ভোট দিয়ে বলছে যে, যেই মার্কায় আমরা বেশি ভোট দিচ্ছি, সেই মার্কা যেই জিনিসগুলোতে রাজি হয়েছে বা নারাজ ছিল, সেটার সাথে আমরা সম্মতি দিচ্ছি। সো ওই দুটো, ওই প্লেবিসাইট এবং জেনারেল ইলেকশন দুটার মাধ্যমে ক্লিয়ার হয়ে গেছে যে জনগণ কোন জিনিসগুলো চাইছে। কিন্তু সো আমরা এই জায়গাটাতে একটা মানে বিভ্রান্তি থেকে যাচ্ছে না? মানে আপনি তো খুব চমৎকারভাবে আপনার অংশটা ব্যাখ্যা করলেন। কিন্তু যেই প্রশ্নটা এখানে আসে যে গণভোটে যখন হয়েছে সেখানে ৪ টা সুনির্দিষ্ট বিষয়ে গণভোট হয়েছে, এবং সেই ৪ টা সুনির্দিষ্ট বিষয় যদি আপনি আমাকে বলতে বলেন, আমি আপনাকে বলতে পারি যে মানে সেখানে বলা হচ্ছে যে একটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, একটা হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ, একটা উচ্চকক্ষের গঠন পদ্ধতি ও ক্ষমতা, এবং আরেকটি সংবিধান সংশোধন পদ্ধতি। তো এই বিষয়গুলো নিয়ে একেবারে সুনির্দিষ্ট গণভোটে প্রশ্ন করা হয়েছে যে এই বিষয়গুলোতে যদি আপনি হ্যাঁ ভোট জয়ী হয় তাহলে এই গণভোটের বিষয়ে প্রশ্ন নোট নিয়ে অফ ডিসেন্ট আপনি আর থাকছে না। গণভোটের এগেইন, আমি আপনাকে আবার পরিষ্কার করি ভাই। কারণ আমার কাছে মনে হচ্ছে একটু স্ট্রাকচারহীন আমার আপনার আলোচনাটা হচ্ছে। হ্যাঁ? আমি আপনাকে আবার পরিষ্কার করি যে আইনগত যেই বিশ্লেষণ দরকার সেটা দেবার দায়িত্ব আইনমন্ত্রীর, এবং অ্যাডিশনালি আমি পরিষ্কার করছি যে পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাইরে কয়েকবার আইনমন্ত্রী এটার বিশ্লেষণ দিয়েছেন। বুঝতে পারছি। তো আপনার যে বিষয়টি মানে প্রতিমন্ত্রী হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন। তো এখানে মানে আমারই একজন সহকর্মী একটা প্রশ্ন বা জানতে চাচ্ছিলেন যে এই যে প্রতিমন্ত্রী দায়িত্ব নেওয়ার আগে বা পাওয়ার আগে আপনার বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে কোনো ধরনের অভিজ্ঞতা ছিল কিনা? বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে কোনো ধরনের অভিজ্ঞতা ছিল কিনা? আ এটা একটা মুশকিল প্রশ্ন। বিকজ রিসার্চ রিলেটেড এবং এই যে আগামী সোমবারে আমার একটা বই আপনার মোড়ক উন্মোচন হচ্ছে। সেখানে আমি আশাবাদী আপনাদের রিপ্রেজেন্টেটিভও থাকবেন, ডিডব্লিউ রিপ্রেজেন্টেটিভও থাকবেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে। সো সেখানে প্রাথমিক শিক্ষা নিয়ে অনেক আলোচনা আছে। এই আলোচনাটা করতে পেরেছি কেন? কারণ এটা নিয়ে আ
একটা সায়েন্টিফিক লেভেলের বেশ কিছু রিসার্চ করা হয়েছে, মানে যেটা মানে আমি করেছি বা এটার সাথে সম্পৃক্ত। সো সেখান থেকে জ্ঞান আছে। বাকিটা অবভিয়াসলি ভাই, আমরা 15 বছর বাংলাদেশে রাজনীতি করি। দেশের বেশিরভাগ উপজেলা আমার যাওয়া হয়েছে, একবার হলেও ভিজিট করা হয়েছে। তো সেই জায়গাগুলোতে যখন গেছি, ওই জায়গাগুলোতে অনেক সময় আপনার ওই বিদ্যালয়ের মাঠগুলোতেই, যেখানে একটু বড় মাঠ থাকে বা রিলেটিভলি একটা সাইজের মাঠ থাকে, এই মাঠগুলোতে আমরা ইউজুয়ালি আমাদের পলিটিক্যাল প্রোগ্রামগুলো করে থাকি। এগেন, সো ওই জায়গাগুলোতে অনেক বিদ্যালয় ভিজিট, স্ট্রাকচারাল তাদের কি অবস্থা, বিদ্যালয়ে বসে একটু ওই টিচার হেডমাস্টারদের সাথে একটু চা খাওয়া, একটু গল্প করা, এই অভিজ্ঞতাগুলো আছে। সো সেই হিসেবে বলবো যে হয়তো অনেকের থেকে আহ, এই দায়িত্বে আসার আগে প্রাথমিক বিদ্যালয়ের কি অবস্থা সেটা চেহারা হয়তো আরেকটু বেশি দেখেছিলাম। আবার আরেকভাবে যদি বলেন যে না, এই হেডমাস্টার 30 বছর ধরে প্রাথমিক বিদ্যালয়ে পড়ায়, তার থেকে আপনি বেশি জানেন কিনা ওই বিদ্যালয় সম্বন্ধে, তাহলে বাস্তবিকভাবে নিশ্চয়ই আমি তার থেকে বেশি জানি না। আমরা একটা একজন দর্শকের একটি প্রশ্ন নেই, তার নাম হচ্ছে আসমা বেগম। গ্রাম ও শহরের শিক্ষা বৈষম্য কমানোর জন্য আপনারা কি কি পদক্ষেপ এখন নিতেছেন? ফার্স্ট এন্ড ফরমোস্ট আসমা উনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। গ্রাম ও শহরের না আসলে, কারণ গ্রাম ও শহরে যে সব জায়গায় অনেক পার্থক্য আছে তা না। শহরের অনেক আপনার নিম্নবিত্তদের যে স্কুলের জায়গাগুলো আছে, ওখানে যেভাবে পড়াশোনা হয় বা যা হয়, সেটা অনেক গ্রামের লেভেলের থেকে অনেক খারাপ হয়। সো আসলে বৈষম্যটা শুধু গ্রাম শহরের না, বৈষম্যটা হয়তো ওইভাবে বলতে পারেন যে যেখানে আপনার একটু নিম্নবিত্ত আমাদের পরিবারগুলো বেশি, আর যেখানে নিম্নবিত্ত পরিবারগুলো কম, এই জায়গাগুলোর ভেতরে আপনার বৈষম্যটা সবচেয়ে বেশি হয়। এই বৈষম্যগুলো কভার করবার জন্য ওই যে আমরা অনেক কিছুই করতে চেষ্টা করছি, শুধু বৈষম্য না, ওভারঅল সব জায়গায় স্ট্যান্ডার্ড এডুকেশন বাড়াবার জন্য। এবং সেই কারণে আমরা খুব শক্তভাবে যে জিনিসগুলো দেখছি সেটা হলো স্টুডেন্টসদেরকে ফার্স্ট এন্ড ফরমোস্ট, স্টুডেন্ট এবং মানে শিক্ষার্থী এবং পরিবারদেরকে ইনসেন্টিভাইজ করার জন্য তারা যেন স্কুলে আসে, স্কুলে থাকে। স্কুলে নাম্বার অফ স্কুল আওয়ার্স, মানে ক্লাস লার্নিং আওয়ার্সটা একদম প্রি প্রাইমারি থেকে প্রাইমারি শেষ ক্লাস 5 পর্যন্ত আমরা ইনশিওর করতে চাই যে গ্লোবাল স্ট্যান্ডার্ডের লার্নিং আওয়ার্সটা হোক। এবং আমাদের বেশিরভাগ স্পেশালি নিম্নবিত্ত পরিবার যে জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতে বাসায় যে আর লার্নিং আওয়ার্স হয় না, তো পুরো লার্নিং আওয়ার্সটাই আমরা স্কুলে দিতে চাই। সো ইনসেন্টিভাইজ করবার জন্য আমরা একবেলা খাবার, নিউট্রিশাস খাবারের ব্যবস্থা, এগুলো আমরা করতে চেষ্টা করছি। ইউনিফর্ম দেয়া, জুতা দেয়া, ব্যাগ দেয়া, টেক্সট বই আমরা আগেই দিচ্ছিলাম, এগুলো দেওয়ার ব্যবস্থা করছি যেন ওখানে থাকে, মানে স্কুলে থাকে এবং পাঠদান করতে পারে। তার জন্য স্কুলের স্ট্রাকচার নিয়ে আমরা কাজ করছি। আপনার মানে এভরিথিং ফ্রম স্কুলের ক্লাসরুমের সাইজ, কি বেঞ্চ টেবিলে বসবে, বাথরুম কোথায় থাকবে, কতখানি ডিস্টেন্সে কত স্টুডেন্টদের জন্য কত বাথরুম থাকবে, কারিকুলাম কারিকুলাম স্টুডেন্ট ফ্রেন্ডলি কারিকুলাম কিভাবে হবে, ফাউন্ডেশনাল লার্নিং এন্ড নিউমারেসি, এইটা কিভাবে আমরা ইনশিওর করতে পারি প্রাইমারিতে। এটা করতে হলে টিচারদের স্ট্যান্ডার্ড কি থাকতে হবে, সেটার জন্য নতুন শিক্ষক নীতিমালা কিভাবে প্রয়োজন হতে পারে, তাদের টিচারদের ট্রেনিং কিভাবে হবে, টিচারদের রিক্রুটমেন্ট কিভাবে হবে, টিচারদের আপনার টিয়ার্ড আপনার প্রমোশনাল টিয়ার্স কি থাকবে, কিভাবে থাকতে পারে আজকাল, এখন যেটা নেই আর কি, যে জিনিসগুলো নেই। একই সঙ্গে যেটা হচ্ছে যে প্রাথমিক শিক্ষকদের আন্দোলনের কথাও মাঝে মাঝে শোনা যাচ্ছে, মানে সর্বশেষ প্রাথমিক সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ ও পদায়ন না পাওয়া প্রার্থীরা আন্দোলন করেছেন এবং আপনি তাদের সঙ্গে বৈঠকও করেছেন, এটা মীমাংসা করার চেষ্টা করেছেন। তার আগে সহকারী শিক্ষকদের বেতন গ্রেড 10ম করা সহ 3 দফা দাবিতে আন্দোলন হয়েছে গত নভেম্বরে। তো শিক্ষকদের বেতন, সুযোগ সুবিধা নিশ্চিতে, মানে সুনির্দিষ্টভাবে ওই জায়গাটাতে আসলে আপনাদের উদ্যোগ কি? কারণ তাদেরও তো নানা রকম কিছু মোকাবেলা করতে হচ্ছে, দ্রব্য মূল্য বাড়ছে, জ্বালানি তেলের মূল্য বাড়ছে। দুটো ভিন্ন ইস্যু, জি, দুটো ভিন্ন ইস্যু। একটা হলো নীতিমালার, আর একটা হলো এই গত অন্তর্বর্তীকালীন সরকার আমলে যে 14,500 নিয়োগের প্রক্রিয়া করা হয়েছে বা শুরু হয়েছে। দুটো ইস্যু ভিন্ন। সো আগে ওই 14,500টা বলে নিই। 14,500 নিয়োগ প্রক্রিয়া এখন নেক্সট স্টেজে চলে যাবে, যেখানে তাদের বেসিক ওই যে আপনার ট্রেনিং এ চলে যাবে। এর বিগত দিনগুলোতে যেটা হয়েছে যে ট্রেনিং, কোনো ধরনের ট্রেনিং ছাড়া নিয়োগ দিয়ে ক্লাসরুমে পাঠানো হয়েছে। আমরা এই পলিসিগুলো চেঞ্জ করছি। সো ট্রেনিং এর যে সিস্টেম, সেই ট্রেনিং সিস্টেমেও আমরা চেঞ্জ আনছি, কিন্তু একদম আনট্রেন্ড টিচার আর আমরা ক্লাসরুমে দিব না। সো এই 14,500 এখন যাবে ট্রেনিং এ, ট্রেনিং থেকে তারপর তারা ক্লাসরুমে জায়গা পাবে। তো এই জিনিসগুলোই তারাও যখন আন্দোলনে গেছে, আমি তাদেরকে আসলে প্রথম যে প্রশ্নটা জিজ্ঞেস করি, আপনারা আন্দোলনে কেন গেছেন ভাই?
মানে আপনাদেরকে কে বলেছে আপনাদের চাকরি হচ্ছে না, আপনার আন্দোলনে কেন গেছে? বলে না, আমরা খবরে কিছু একটা দেখেছি। তারপর আমিও দেখলাম যে খবরে একটা স্পেশালি বেশ নাম করা, স্বনামধন্য বলবো না, কারণ নামটা আসলে সুনাম না কুনাম সেটা পরের আলোচনা, কিন্তু বেশ নাম করা মানে পরিচিত একটা ডেইলি খবরের কাগজ বিভ্রান্তকর খবর ছাপিয়েছিল, যেটা আসলে আমি বা মন্ত্রী মহোদয় বলিনি, কিন্তু আমাদের নাম বা আমাদের নাম হয়তো ব্যবহার না করেই বলা হয়েছিল যে ডিসিশন নেওয়া হয়েছে যে এটা রিভিউতে যাবে, নিয়োগ হবে না, এরকম কিছু, যেটা আসলে সত্যি না, বিভ্রান্তমূলক ছিল। এটা তাদেরকে আমি পরিষ্কার করেছি, এটাও তাদেরকে পরিষ্কার করেছি। শুধু আন্দোলন করে কোনো লাভ নেই, কারণ আমরা আর অ্যাবসলিউটলি আনট্রেইনড টিচার ক্লাসরুমে বসাবো না। তো সেই জায়গা থেকে আপনাদের চাকরির প্রক্রিয়াতে আপনারা এখন ট্রেনিং এ যাবেন, তারপর আপনারা মানে ক্লাসরুমে যাবেন, এইভাবেই জিনিসটা হবে। সো সেটা তাদেরকে বলা হয়েছে। আমার কাছে লাস্ট যে রিপোর্ট আমি পেয়েছি, তারা বোধহয় জিনিসটা বুঝতে পেরেছেন এবং হয়তো তারা এখন আর আন্দোলনে নেই। হতেই পারে রোববারে যে অন্য কিছু শুনবো, বাট এই মুহূর্তে ওইটা এই জায়গায় আছে। আর নীতিমালার ব্যাপারটা আমি আপনাকে পরিষ্কার করলাম, আমি আপনার সাথে পুরোপুরি একমত ভাই, বা আপনার কলিগের সাথে, বা যারা যারা প্রশ্ন করছেন, নতুন নীতিমালা দরকার এবং সেটা নিয়ে আমরা কাজ করছি। আমরা আশাবাদী অল্প কিছুদিন, মানে হয়তো মাস দুয়েকের ভেতরে একটা নতুন নীতিমালার সর্ট অফ আইডিয়া বা ড্রাফট নিয়ে আমরা আরো বৃহত্তর আলোচনা শুরু করতে পারবো। আরেকটি প্রশ্ন আমাদের এই একই বিষয়, সেটা হচ্ছে যে সরাসরি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। যদি এটা নিয়ে অনেক দিন বিতর্ক হয়েছে, আগের অন্তর্বর্তী সরকারের সময় নানা রকমের বিতর্ক আমরা দেখেছি। তো তবে সাংস্কৃতিক মন্ত্রণালয় সঙ্গীত প্রশিক্ষকের একটি প্যানেল তৈরি করবে বলে জানিয়েছে এবং এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সেখান থেকে নিয়োগ দেওয়া হবে। তো এই বিষয়ে কি কোনো অগ্রগতি আপনি আমাদেরকে জানাতে পারেন? সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সাথে আমাদের বৃহত্তর আলোচনা চলছে। একটা প্যানেলও তৈরি হয়েছে, একটা এক্সপার্ট প্যানেলও তৈরি হয়েছে। ২ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে এবং এডুকেশনাল এক্সপার্ট, কালচারাল এক্সপার্টদেরকে নিয়ে একটা প্যানেল তৈরি করা হয়েছে। প্যানেলের ১ম মিটিংটা এখনো হয়েছে কিনা আমি আপনাকে রাইট নাও অ্যাসিওরডলি বলতে পারছি না। কিন্তু আগামী সপ্তাহে আমি বলতে পারবো। তো ওই প্যানেলটার দায়িত্ব হলো বড় দাগে যে জিনিসগুলো, যে টিচার গুলো কিভাবে আসবে, কিভাবে ট্রেইনড হবে, টিচার গুলো ক্যাচমেন্ট এরিয়ায় কিভাবে দেয়া হবে, মানে একটা টিচার কি মাল্টিপল স্কুলে করবে, কতগুলো স্কুলে করবে, এটা ডিস্ট্রিক্ট লেভেলের ডিসিশন হবে না উপজেলা লেভেলের ডিসিশন হবে, কারিকুলামের কত বড় অংশ হবে কালচারাল স্টাডিজ, কয়েকটা যেমন ডিসিশন ইতিমধ্যে হয়ে গেছে যে কালচারাল স্টাডিজ ২ ভাগে ভাঙা হবে। একটা হলো আপনার দ্য ক্রিয়েটিভ আর্টস, সো ছবি আঁকা, গান, নৃত্যশিল্পী, আর আরেকটা হলো দ্য এক্সপ্রেসিভ আর্টস, যেটা হলো আপনার কি বলে ওর নাম, ডিবেট, বক্তব্য রাখা, কবিতা পাঠ করা, দ্য এক্সপ্রেসিভ আর্টস ভার্সেস দ্য ক্রিয়েটিভ আর্টস। এবং যেটা ফাইনাল ডিসিশন হয়ে যায় যে এক্সপ্রেসিভ আর্টসে অনেকগুলো সাবজেক্ট থাকবে, ওই যে যেমন ডিবেট থাকবে, স্পিচ থাকবে, আবৃত্তি থাকবে, এরকম এক্সপ্রেসিভ আর্টসে। আবার ক্রিয়েটিভ আর্টসে ওই যে আপনার বাদ্যসঙ্গীত, নৃত্যসঙ্গীত, আপনার ছবি আঁকা, পেইন্টিং, এরকম আরো নানা ধরনের জিনিস থাকবে। এবং দুটো থেকেই প্রত্যেকটা স্টুডেন্টকে একটা টপিক করে চুজ করতে হবে, এবং এটা ক্লাস 4 আর 5 এর বাচ্চাদের জন্য। সো এটার একটা মানে ওই এক্সপার্ট প্যানেলের মাধ্যমেই দুটা মন্ত্রণালয়ের আলোচনার সাপেক্ষে এইটা একটা সিদ্ধান্ত এসেছে। বাকি যে জিনিসগুলো বললাম, এগুলো ওই প্যানেলটাকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রাইমারি লেভেলে এই সিদ্ধান্তগুলো নিয়ে তারপর মন্ত্রণালয় লেভেলে আসার। আমরা আশাবাদী সেই প্যানেলে খুব তাড়াতাড়ি মানে এগেন এগুলো গুরুত্বপূর্ণ ডিসিশনস, ৬৫,০০০ প্লাস স্কুলের জন্য ডিসিশনস, ১ কোটি প্লাস স্টুডেন্টসদের জন্য ডিসিশনস। সো তাড়াহুড়া করে না, তবে অল্প সময়ের মধ্যে যেন এটা নেওয়া যায় সেই কাজে আমরা আছি। আপনার এই সাক্ষাৎকার নেওয়ার আগে আমরা ইউটিউবে একটি প্রশ্ন করেছিলাম, একটা জরিপ আসলে। সেখানে আমরা জানতে চেয়েছিলাম যে প্রিয় দর্শক, স্কুল পর্যায়ে সংস্কৃতি চর্চা নিশ্চিত করা গেলে দেশে উগ্রবাদের স্থান থাকবে না বলে মনে করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আপনারাও কি তাই মনে করেন কিনা? দেখা যাচ্ছে জরিপে অংশ নেওয়াদের ৪৪% আপনার সঙ্গে একমত পোষণ করেছেন, ৬৬% আসলে একমত নন। তো এই বিষয়ে আপনি কোনো কিছু বলবেন কিনা? দেখেন, আপনারা র্যান্ডম অনলাইন একটা জরিপ দিয়েছেন। আপনাদের এই জরিপটা দেখেছে কি টাইপের অডিয়েন্স আমি জানি না। এই জরিপটা আপনারা যখন দিয়েছেন তখন কি কনটেক্সটে দিয়েছেন আমি জানি না। সো ওই কনটেক্সটে কিভাবে জবাব দিয়েছে আমি জানি না। এবং এগেইন আমার যেটা ধারণা আমি শেয়ার করেছি, এটা কোনো সায়েন্টিফিক থট না, যদিও আমি মনে করি হয়তো ভালোভাবে দেখা গেলে সায়েন্টিফিক্যালি এটা প্রমাণিত হওয়ার একটা সম্ভাবনা থাকতেই পারে, বাট এটা আমি আমার পার্সোনাল অপিনিয়ন শেয়ার করেছি। এবং কেন শেয়ার করেছি আপনার কাছে একটু পরিষ্কার করি, কারণ যেটা সায়েন্টিফিক অপিনিয়নের সাথে অ্যাকচুয়ালি যায়, যে আপনি যত
এক্সপোজড হবে ভিন্ন কালচারাল এলিমেন্টস, গ্লোবাল এলিমেন্টস, অন্য 10টা কালচারের সাথে, আরো কিছুর সাথে, তখন আপনার মেন্টাল স্পেসও আরো বাড়বে। মানে আপনি তখন আরো লিবারাল আইডিয়াজ এর জন্য আপনার মস্তিষ্কে জায়গা হবে। তো সেই জায়গা থেকে ওই কালচারাল আইডিয়াজ এর সাথে যদি বেশি পরিচিত হন, তাহলে ওই যে যে উগ্র কনজারভেটিভ বা আলট্রা র্যাডিক্যাল, সরি কনজারভেটিভ পুরোপুরি ভিন্ন জিনিস, দ্যাটস নাথিং রং উইথ বিং কনজারভেটিভ, বাট আলট্রা র্যাডিক্যাল বা র্যাডিক্যালিজম থেকে আপনি সরে আসার প্রবণতাটাই বেশি হওয়ার কথা, এবং এটা গ্লোবাল রিসার্চেও এটা মোটামুটি ক্ল্যারিফাইড। সো সেই জায়গা থেকে যদি আলোচনা করি, আপনার ওই জরিপে কি এসেছে এটা আসলে খুব গুরুত্বের সাথে নেয়ার কোনো কারণ আমি দেখছি না। অর্থনীতি সম্পর্কিত যদি একটি প্রশ্ন আপনাকে করি, আপনার তো এটা মানে জি। আপনি এটার এক্সপার্টিস আপনার। এই যে এখন খুবই আলোচনা হচ্ছে যে গতকালকে আমরা একটা দেখলাম যে প্রায় ৪৫,৪০৮ কোটি টাকা খরচ করে বোয়িং এর ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বাংলাদেশ। আপনার কাছে কি মনে হয় যে এই সময়ে এইরকম একটা চুক্তি বা এতগুলো বিমান কেনার দরকার বাংলাদেশের? এখানে কয়েকটা বিষয় আছে, যদিও এগেন এটা ঠিক আমার দায়িত্বের ভেতরে পড়ে না, বাট তবু এই ফার্স্ট এন্ড ফরমোস্ট এই জিনিসটা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, এবং এই জিনিসটা যখন হয়েছে আপনি একটু মনে রাখবেন যে আমাদের উপরে, এগেন আমি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সায় দিচ্ছি না, আই ডোন্ট থিঙ্ক এটা আপনার সাথে আপনি প্রশ্নটা যেভাবে করলেন, আপনি প্রথমে এই প্রশ্নতেই বলে দিলেন আপনি দ্বিমত পোষণ করেন এই পার্সেসের সাথে, এবং যেটা সত্যি কথা ভাই, আমিও আপনার সাথে দ্বিমত পোষণ করি, মানে ইন দ্য সেন্স যে আপনার সাথে একমত পোষণ করে ওই যে পারচেজ ডিসিশনের সাথে দ্বিমত পোষণ করি আমি নিজেও পার্সোনালি। কিন্তু আবার এটার বাস্তবতাটাও জানতে হবে। তো অন্তর্বর্তীকালীন সরকার এই ডিসিশনটা নিয়েছে, আমাদের সরকার না, এটা হলো ফার্স্ট। আর দ্বিতীয় কথা হলো অন্তর্বর্তীকালীন সরকার একদম শেষ মুহূর্তে যে ডিসিশনটা নিয়েছে, যার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে নিন্দাও জানিয়েছি। আবার অন্তর্বর্তীকালীন সরকারের হয়ে যদি কোনো আলোচনা করতে হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার এমন একটা সময় এই কাজটা করেছেন যে সময় আমেরিকার সরকার, ট্রাম্প সাহেবের সরকার আমাদের জন্য অনেক ধরনের অ্যাক্সেস টু দেয়ার মার্কেটস, মানে স্পেশালি আর কি ওই যে ওই কম ট্যাক্সের অ্যাক্সেস বা ট্যাক্স ফ্রি অ্যাক্সেস টু দেয়ার মার্কেট, এটা বন্ধ করে দেওয়ার ভয় দেখাচ্ছিল। সো জিনিসপত্র দেখে যা মনে হয় তার থেকে কমপ্লিকেটেড হতে পারে, তবে আপনার সাথে আমি একমত যে এই ধরনের পারচেসের জায়গায় আমরা নাই। তবে আমি আবার আসলে ওই পারচেজ প্রশ্নটা কন্ট্রাক্ট করেছি, কিভাবে আমি হয়েছে এটার মানে এটাও পক্ষে ঠিক ক্লিয়ার বিপক্ষে না। বলছি না। কিন্তু যেটা হয় হুম। যে মানে আপনাদেরই যেমন আপনারই স্বতন্ত্র সংসদ সদস্য, আপনারই মানে সংসদে আপনারই সহকর্মী রুমিন ফারহানা, তিনি একটি প্রস্তাব করেছিলেন যে এই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্যিক চুক্তি, সেই চুক্তির নিয়ে জাতীয় সংসদে আলোচনার দাবি তিনি জানিয়েছিলেন। তো আপনার কাছে কি মনে হয় না যে ধরেন এই সুযোগটা তো আপনার সরকারের আছে, বা এটা আসলে করা উচিত? দেখেন, আমি পার্সোনালি বিশ্বাস করি যে যে কোনো বিদেশি চুক্তি যে কোনো সরকার যখন করবে, সেটা পার্লামেন্টে রাটিফিকেশনটা বাধ্যতামূলক করা উচিত। এবং এই যে জুলাই সনদের কথা বললেন না ভাই, ওই আলোচনাগুলোতে আমার দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে বারবার করে এটা আলোচনায় ওঠানোর হয়েছিল যে রাটিফিকেশনটা যেন থাকে। আলটিমেটলি যখন ওই ডকুমেন্টটা ফাইনাল করা হয়, রাটিফিকেশন নিয়ে আর শক্ত আলোচনা হয় নাই। তো আমি এখনো বিশ্বাস করি, কারণ পার্লামেন্ট একটা বডি যেখানে আসলেই ডিরেক্টলি জনগণ আপনাকে পাঠিয়েছে। আজকে আমি মন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে আছি, সো মন্ত্রিসভায় আছি। এই মন্ত্রিসভায় থাকাটা একটা চাকরি, এটা সরকার দিয়েছে বা সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দিয়েছে। কিন্তু এই যে পার্লামেন্টে যে আমি বসি এমপি, এইটা লক্ষ জনতা দিয়েছে। সো আপনি যদি আসলেই বলেন যে কোনটার মূল্য সবচেয়ে বেশি, আমি সবসময় বলবো ওই যে আপনার জনপ্রতিনিধিত্বের যে মূল্য, এটা অন্য কিছুর সাথে আপনি কম্পেয়ার করতে পারেন না। তো আলটিমেটলি আমি মনে করি সত্যিকারের গণতন্ত্রের জন্য সব ডিসিশন কোনো না কোনো ভাবে পার্লামেন্ট হয়ে আসাটা খুব গুরুত্বপূর্ণ। আর তার জন্যই যখনই কোনো বিদেশি চুক্তি হয়, আমি বিশ্বাস করি পার্লামেন্টের রাটিফিকেশন অনেক গুরুত্বপূর্ণ। আগামী দিনগুলোতে হয়তো আমরা সেটা বাস্তবায়ন করতে পারবো আমাদের পার্লামেন্টও, সেটার অপেক্ষায় আছি। কিন্তু এই যে মানে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি, সেটা তাহলে সংসদে তুলে তারপরে আবারও পর্যালোচনার জায়গাটাতে আপনার কি মতামত, জনগণের প্রতিনিধি হিসেবে যদি আপনি উত্তরটা দেন? এই মুহূর্তে আমাদের রাটিফিকেশন নাই। জনগণের প্রতিনিধি হিসেবে আমি বললাম যে রাটিফিকেশনটা নট জাস্ট আলোচনা ভাই, মানে আলোচনা করে
আপনার জনগণের রিপ্রেজেন্টেটিভরা সেটাতে সম্মতি দেবে। এই জিনিসটা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। বাকিটা এখন এই মানে আমাদের সরকারের দায়িত্বে যা আছে, জি আমরা এগেইন এখন আইনি কাঠামো কি আছে, এখন কনস্টিটিউশনাল কাঠামো কি আছে, সেগুলো নিয়ে যেহেতু আলোচনা চলছে, সেগুলোর ভিত্তিতে কাজ চলছে। আগামী দিনগুলোতে আমরা আরো অনেক চেঞ্জেস দেখতে চাই এবং আমি আশাবাদী আমাদের সরকার থাকতে আগামী দিনগুলোতে এরকম অনেক চেঞ্জেস আসবে, আমরা আনতে সক্ষম হব। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডয়চে ভ্যালেকে এই সাক্ষাৎকার দেয়। জি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আগামী সপ্তাহে আমরা আবারও হাজির হব নতুন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আর ডয়চে ভ্যালে বাংলা রয়েছে টিকটকে, আমাদের সেখানেও অনুসরণ করতে ভুলবেন না।